আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে? এক কাপ চাও আমরা খাইনি দেশের স্বার্থে। যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি আপনারা বলেন, সেই শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় কিন্তু ৭১-এর বিষয়টা তিনি মীমাংসা করে গেছেন। বেসামরিক রাজনৈতিক নেতা মৌলানা নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেমকে যুদ্ধাপরাধী বানালেন, যারা সেদিন কোন বাহিনীর সদস্য ছিল না, যারা কোনোদিন যুদ্ধ করেনি, শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যুদ্ধাপরাধীর তালিকা সংশোধন করে, আইন সংশোধন করে, ল অফ এভিডেন্স সংশোধনকে তাদেরকে তালিকায় এনে আপনি তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলেন। মনে করি ইসলামই হচ্ছে আমাদের স্বাধীনতার আসল গ্যারান্টি, অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে স্বপ্ন এবারেই আমাদেরকে পূরণ করতে হবে। স্বাধীনতা দিবসকে আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি। ১৯৭৯ সালে বাংলাদেশ জামাত ইসলামী নামে স্বাধীনতার পর প্রথম আমাদের যাত্রা শুরু। এই স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে, এই প্রিয় জন্মভূমি, এখানে আমরা জন্মগ্রহণ করেছি, এখানেই আমরা মরব, এই দেশেই আমরা আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করব। আমরা ঈমানের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রয়োজনে আমরা এই দেশকে ভালোবাসি, আমরা স্বাধীনতাকে ভালোবাসি। আমরা জানি এই দেশে যারা দিল্লির তাবেদারি করে, দাসখত দিয়ে রাজনীতি করেন, এদেশে কিছু হলে তারা ভারতে পালাতে পারবেন, অন্য জায়গায় চলিয়ে যেতে পারবেন, কিন্তু ইসলামী আন্দোলন কর্মীদের দুনিয়ার কোথাও যাওয়ার জায়গা নাই। চারিদিকে আধিপত্যবাদী একটি রাষ্ট্র, একদিকে বঙ্গোপসাগর। ফলে যে ভূখণ্ডকে আমরা ইমানের দাবিতে আল্লাহ তাআলা দ্বীন বিজয়ী করার জন্য বেছে নিয়েছি, সেই ভূখণ্ডকে আমরা ইমানের কারণে, আদর্শিক কারণেই ভালোবাসি। এই কারণে আমরা মনে করি ইসলামই হচ্ছে আমাদের স্বাধীনতার আসল গ্যারান্টি। যারা ইসলামকে বিশ্বাস করবে, ইসলাম কায়েমের জন্য সংগ্রাম করবে, কমিটেড থাকবে, তারাই স্বাধীনতাকে ভালোবাসতে পারে। আর যারা ইসলাম বিরোধিতা করে, বিদেশি প্রভুদের দাসত্ব করবে, মানবীয় মতবাদের পক্ষে থাকবে, তারা এই দেশের প্রতি তাদের দেশপ্রেম আলটিমেটলি থাকতে পারে না। সেজন্য আমরা বলি ইসলামই হচ্ছে দেশের স্বাধীনতার গ্যারান্টি। এজন্য আমি খুব দুঃখের সাথে বলি, যারা এখনো ৫৪ বছর পরে এসে বক্তৃতা একটা করেন, করে শেষ করার সময় বলেন কি আপনারা ৭১-কে ভুলে যাবেন না। তা আমরা ৭১-কে ভুলিনি তো, কারণ ৭১-কে আমরা ভুলেছি না, আপনারা ভুলে গেছেন। দেখেন, যারা এসব কথা বলেন তারাও যখন দেশ শাসন করেছেন, আমাদের কাছে অন্তত ১৩ থেকে ১৪ জন নেতার নাম দিতে পারবো। আপনারা তদানীন্তন মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, সেই সমস্ত লোকদেরকে এদেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে। যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে, এর প্রমাণ আছে। মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি দিয়ে ১২-১৩ জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। এই কথাটা বলার সময় আপনার মনে থাকে না যে আপনি শুধু জামাত ইসলামকে আপনি গালি দেবেন, তা আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে, আমার অরিজিন কি? জামাত ইসলামীকে সাথে নিয়ে যখন আপনি আন্দোলন করেন, সে কথাগুলো মনে থাকে না? ৯১ সালে জামাত ইসলামী স্বাধীনভাবে ইলেকশন করেছে, কোন দলের সাথে কোনো জোট করেনি। 18টা আসনে আমরা বিজয়ী হয়েছি। বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির প্রতিনিধি হিসেবে আমরা বিএনপিকে, বেগম জিয়া অনুরোধ করলেন, আমাদের আমিরের কাছে তারা দরবার করলেন, আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশ সরকার গঠনে আমরা নিঃস্বার্থ সমর্থন দিলাম। না কোনো মন্ত্রী চাইলাম, না কোনো এমপি চাইলাম, না কোনো পদ পদবি চাইলাম, এক কাপ চাও আমরা খাইনি, দেশের স্বার্থে আমরা সেদিন রাষ্ট্র গঠনে সাহায্য করেছি। তার বিনিময়ে কি দিলেন? পরের বছরই আপনি গোলাম আজমকে গ্রেফতার করলেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে শহীদ করতে লাগলেন। এই তো তার বিনিময়। আমরা তো তা কোনোদিন বলিনি। তারপরও তো ২০০০ সালে এসে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দুঃখ, সব হত্যাকাণ্ড ভুলে তখনও আমরা আবার রাজনৈতিক জোট গঠন করেছি। অধ্যাপক গোলাম আজম, বেগম খালেদা জিয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হোসেন মোহাম্মদ এরশাদ, ঐতিহাসিক রাজনৈতিক প্রয়োজনে ৪টি মহান ব্যক্তিত্ব, যার ৩ জন দুনিয়া থেকে গেছেন, একজন বেঁচে আছে। সেই ইতিহাস সাক্ষী আজকে যারা বক্তব্য দেন, সেই ইতিহাসের দিকে তাকিয়ে দেন, কেন সেদিন জোট করেছিলেন? বক্তৃতার পরে যে মীমাংসিত সব বিষয়গুলো নতুন করে টানতে চান, বক্তৃতার সময় কথাগুলো মনে থাকে না? রফিকুল ইসলাম খান ভাই বলেছেন ৭১-এর স্বাধীনতার ইস্যুটা কিন্তু, যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি আপনারা বলেন, সেই শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় কিন্তু ৭১-এর বিষয়টা তিনি মীমাংসা করে গেছেন। ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার, এটা একটা মীমাংসিত বিষয়। সিমলা চুক্তি, ত্রিদেশীয় চুক্তি, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরণ সিং, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল আজিজ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন। ৩ জন পররাষ্ট্রমন্ত্রী
চুক্তিতে আবদ্ধ হয়ে ফরগিভ অ্যান্ড ফরগেট, দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা স্বাধীন হয়েছি, দেশে ভালো মিলেমিশে থাকবো, আমাদের আর কোনো পক্ষ বিপক্ষ থাকবে না। কোলাবরেটর অ্যাক্টকে বাতিল করে দিলেন, জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন, 195 জন পাকিস্তানি যুদ্ধ অপরাধী সেনা অফিসারকে মুক্তি দিয়ে দিলেন। 73 ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের আইন করলেন, যারা সেনাবাহিনী যোদ্ধা করেছে, যুদ্ধর সাথে যারা জড়িত তারাই ছিল সেদিনকার যুদ্ধ অপরাধী। কিন্তু যারা যুদ্ধ করেনি, যারা কোনো বাহিনীর সদস্য ছিল না, বেসামরিক রাজনৈতিক নেতা মৌলানা নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেমকে যুদ্ধ অপরাধী বানালেন, যারা সেদিন কোনো বাহিনীর সদস্য ছিল না, যারা কোনোদিন যুদ্ধ করেনি, শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যুদ্ধ অপরাধের তালিকা সংশোধন করে, আইন সংশোধন করে, ল অফ এভিডেন্স সংশোধনকে তালিকায় এনে আপনি তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলেন। এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে, এটা জুডিশিয়াল কিলিং। আমি এগুলো আজকে বলতাম না, দুঃখ পাই 54-55 বছর পরে শেখ মুজিবুর রহমান কর্তৃক মীমাংসিত ব্যাপারের পরে আজকে আবার নতুন করে আপনি জাতিকে বিভক্ত করার জন্য। ভাই, আমাদের অনেক পরে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেরা স্বাধীন হয়েছে। সবসময় রাজনৈতিক প্রশ্নে অনেক বিভক্তি থাকতে পারে, পক্ষে বিপক্ষে। স্বাধীনতার পরে সবাই কিন্তু একসাথে মিলেমিশে দেশ গড়ে। কিন্তু আমরা 54 বছর পরেও শুধুমাত্র দলীয় হিরো স্বার্থে আমরা মীমাংসিত বিষয়গুলোকে টেনে এনে ক্ষত সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি এবং অনৈক্য তৈরি করার চেষ্টা করছি। এই জাতিকে গড়া যাবে না।